আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিল দাবিতে 23শে মে দেশজুড়ে হেফাজতের বিক্ষোভ, কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে না নেয়ার ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে জামায়াতে ইসলামীর তাগিদ, জেলা ও মহানগর আমির সম্মেলনে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। মানবিক করিডোর বিষয়ে জনগণ কিছুই জানে না বলে বিএনপির অভিযোগ, গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও সংগ্রাম করে যেতে হবে বলে মন্তব্য। কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের অভ্যর্থনা জানানোর আহ্বান। এবং বগুড়ার দইয়ের ঐতিহ্যে ডেইরি শিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। হেফাজতে ইসলাম বলেছে, নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ ও ইসলাম বিদ্বেষী প্রস্তাবনাগুলো বাতিল করতে হবে। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। দাবি আদায়ে 23শে মে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সংগঠনটি। এনামুল কবির রূপমের রিপোর্ট। হেফাজতে ইসলামের মতে, নারী সংস্কার কমিশনের সদস্যদের বেশিরভাগই নাস্তিক। এ কারণে কমিশন ইসলাম ও কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা দিয়েছে। এ অবস্থায় নারী সংস্কার কমিশন ও তাদের দেয়া প্রস্তাবনাগুলো বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল সহ অন্যান্য দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় সমাবেশে। 2013 সালে শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে সরকারের প্রতি আহ্বান জানান মামুনুল হক। আমি ভারতের নিপীড়িত নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো। তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো। সীমান্তের এপার থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাআল্লাহ। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোন পায়তারা করা হয়, আর যদি হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার স্বাধীন জনপদের 1 ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয়, সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও, দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। মহাসমাবেশে সংহতি জানাতে আসেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। হাসিনার এই ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইসরায়েলি ও ভারতের পণ্য বর্জন
পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিনদেশীদের অপতৎপরতা বন্ধ, ফ্যাসিবাদ আমলে দায়ের করা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ, কাদিয়ানীদের তৎপরতা নিষিদ্ধ করা সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ পবিত্র কোরআন বিরোধী উল্লেখ করে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, সবাই সহযোগিতা করলে প্রয়োজনীয় সংস্কারের পর সরকার ঘোষিত সময়ে নির্বাচন সম্ভব। সাদি মাহমুদের রিপোর্ট। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলন। যোগ দেন দলটির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। সম্মেলন উদ্বোধন করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি কল্যাণময় জাতি গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয়, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। নারী সংস্কার কমিশনের করা সুপারিশ নিয়েও কথা বলেন জামায়াত আমির। কমিশনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে উল্লেখ করেন তিনি। কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করছি। ওই কমিটি বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয়, তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে। জাতিকে বিভক্ত করার সব ধরনের কূটকৌশল প্রতিহত করে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর আমির অধ্যক্ষ মাহমুদুর রহমান বলেছেন, নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে তা আল্লাহর বিধান অমান্য করা হবে। বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার 13তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি সরকারকে প্রচলিত আইন বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ধর্মের উপর হাত দিতে চাইলে পরিণতি ভালো হবে না। রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নারী সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে এবং তাদের যে সুপারিশ, এটা কোন মুসলমানই এটা মানতে পারে না। মুসলমান এই বিষয় নিয়ে বিতর্ক করবে এর কোনো সুযোগই নেই। এটা আল্লাহ তাআলা নির্ধারিত মিরাস এবং নীতিমালা, যা আল্লাহ বন্টন করেছেন। এটা যেখানে ছেলে পাবে সেখানে মেয়েও কি পাবে। বরং এই যে আইন আছে যেগুলো আল্লাহর পক্ষ দেওয়া, এইগুলো কেমনে বাস্তবায়ন করা যায়, এইটা আগে আমি অনুরোধ করব সরকারকে বাস্তবায়ন করার জন্য। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকার নির্বাচন চায় না, তারা গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ দেবে না। তারা অভিযোগ করেছেন, সরকার রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে, মানবিক করিডোর বিষয়ে জনগণ কিছুই জানে না। আগামী দিনে আরো সংগ্রাম করে যেতে হবে বলে মনে করেন বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ছিল রাজধানীতে। এতে মোহাম্মদ শরীফুল আলমকে আহ্বায়ক করে নতুন সংগঠনের 44 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তারকা খেলোয়াড় ও সংগঠক সহ বিএনপির সিনিয়র নেতারাও ছিলেন অনুষ্ঠানে। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তারা। আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে,
মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি বেঁধে রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত। দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ক্রিয়াঙ্গনের জন্য যে ভালো, যে দল করে সেটা না, দেশের জন্য যে ভালো তাকে আমাদেরকে চিন্তা করতে হবে, তাকে আমাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে, তাকেই দায়িত্ব দিতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে, ঢাকা মহানগরীর সকল পর্যায়ে আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে বছরব্যাপী একটি ক্যালেন্ডার করে আমরা সারা বছরব্যাপী সারা বাংলাদেশে খেলাধুলা এবং ক্রীড়াঙ্গনের চর্চাটা অব্যাহত রাখবো। দলমতের ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা। দেশের ঐতিহ্যবাহী ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটিও ঘোষণা করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে সভাপতি ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও বিএনপির সহক্রিয়া সম্পাদক আরিফুল হক প্রিন্সকে সাধারণ সম্পাদক করে 32 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আমরা দলীয়করণের ঊর্ধ্বে থেকে এবং আমাদের রাজনীতিকরণের ঊর্ধ্বে থেকে এবং দুর্নীতিমুক্ত এই ক্লাবকে আমরা ঘোষণা দিতে চাই এবং এই ক্লাবের যারা দায়িত্বে থাকবেন তারা যেন দায়বদ্ধতা, জবাবদিহিতা, মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই ব্যাপারটা মানে নিশ্চিত করা যায়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে সবশেষ তথ্য তুলে ধরেন মির্জা ফখরুল। সুলতানা হিমো রিপোর্ট। যুক্তরাজ্যে 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, কাতার এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম জিয়া। জানান, বিমানবন্দর থেকে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপির প্রস্তুতির কথা। আজকে সেই নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের যৌথ সভা করেছি। আমাদের ঢাকা সিটি, 2 দক্ষিণ এবং উত্তর, একই সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে যেন আমরা একটা অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি। শৃঙ্খলা মেনে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। কর্মীদের এক হাতে জাতীয় পতাকা ও আরেক হাতে দলীয় পতাকা নিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে জাতীয়তাবাদী সমমনা দলের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচিত পার্লামেন্ট পরে স্থানীয় নির্বাচন করবে। কিসের ভিত্তিতে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত আর মানবিক করিডোর যে সামরিক করিডোরে পরিণত হবে না সেই প্রশ্ন তোলেন তিনি। নারী সংস্কার কমিশন বাতিলের বিপক্ষে অবস্থান জানিয়েছে সমাজতান্ত্রিক মার্কসবাদী দল। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে সকালে 3 ঘন্টার বেশি সময় বৈঠক করেছে জাতীয়তাবাদী সমমনা দল। দুপুরে ব্রিফিংয়ে দলটির প্রধান সমন্বয়ক জানান, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পরিবর্তে 4 মাস করার সুপারিশ করেছেন তারা। আর রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে। এ সময় রাজনৈতিক দলের সাথে আলোচনা না করেই রাখাইনকে মানবিক করিডোর দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। এই যে যেমন এই রোহিঙ্গার পর কে বা কাহারা এই মানবিক করিডোর ব্যাপারে আর ওনাদের কাছে প্রস্তাব দিছে, আমাদের ফরেন অ্যাডভাইজার তাতে সম্মতি দিছে, এটা কিভাবে করলো? জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, জাতীয় সনদ তৈরি কমিশনের মূল লক্ষ্য। আমরা আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং এই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারব।
যে জাতীয় সনদ বাংলাদেশের এক নতুন বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ বলে বিবেচিত হবে। বিকেলে ঐক্যমত্য কমিশনের সাথে 4 ঘন্টার বেশি সময় আলোচনা শেষে ব্রিফিংয়ে সমাজতান্ত্রিক মার্ক্সবাদী দল জানিয়েছে নারী সংস্কার কমিশন খারিজ করাটা শোভনীয় নয়। এর বিপক্ষে তারা সংস্কার প্রস্তাবে ইতিহাস ও মূলনীতি প্রশ্নে কমিশনের কিছু পদ্ধতির সাথে একমত নন তারা। প্রশ্ন তোলেন পুলিশ সংস্কার প্রশ্নে কেন মতামত চাওয়া হয়নি সেই বিষয়ে। মুক্তিযুদ্ধ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা বারবার বলি একটা কথা, এই মুক্তিযুদ্ধ কিন্তু আওয়ামী লীগের সম্পত্তি না। মুক্তিযুদ্ধ এখানকার জনগণের একটা লড়াই। আমরা যেমন সংস্কার চাই, আমরা বিচার চাই, আবার আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনও চাই। নারী সংস্কার কমিশন হয়েছে এবং তারা তাদের প্রস্তাবনা দিয়েছে। এই সংস্কার কমিশনের ব্যাপারে কারো দ্বিমত থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, অন্য ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারবে। সংস্কার ও বিচার মুখোমুখি দাঁড় না করিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে মনে করে সমাজতান্ত্রিক মার্ক্সবাদী দল। এ ব্যাপারে আমরা মনে করি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন কিনা এবং বিগত সময়ে রাজনৈতিক সুবিধাভোগী কিনা এসব বিষয়ে পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এবং সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন। এক্ষেত্রে সক্রিয় রাজনীতির বাধ্যবাধকতা ও প্রয়োজনে আরপিওতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তিনি। রিপোর্ট রোকসানা আমিনের। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে প্রতিপাদ্যে শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ডিবেট ফর ডেমোক্রেসি। প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বিগত সময়ে মালিকরা রাজনৈতিক সুবিধাভোগী থাকায় শ্রমিকের অধিকার আদায় হয়নি। এজন্য আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনার কথা বলেন তিনি। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিচ্ছেন, বেতন বাকি আছে কিনা। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনেরও দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা, যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না, প্রাইমারি সদস্য হতে হবে তাকে। শ্রমিকদের বঞ্চনা কমাতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন শ্রম সচিব। শ্রমিক সংগঠনগুলো কতটুকু সংগঠিত, আমরা যখন শ্রমিকদের পক্ষ থেকে কথা শুনবো, তাদের এত নেতা এত দল, সেখানে তারা কিন্তু ওই একই ভোকাল বা একইভাবে সংগঠিতভাবে কিন্তু বার্গেনিংয়ে আসতে পারছে না। মালিক পক্ষ তার স্বার্থে যেমন নেগোসিয়েশন করতে পারছে, শ্রমিকদেরও যেন তার স্বার্থে যেন একইভাবে সংগঠিত হয়ে নেগোসিয়েশন করতে পারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের পক্ষে দালালি করতে দামি শ্রমিক সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনসের মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোচনা ও ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ফিল্ম স্টার ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন ফিল্ম স্টার ক্লাবের চেয়ারম্যান চিত্রনায়ক জাহাঙ্গীর আলম, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, ওয়ার্ল্ড ট্রাভেলস ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু, কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ. মোতালেব শরীফ, ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, বাংলাদেশ বিমানের ডিজিএম আল মাসুদ খান ও অন্যরা। সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ। অনুষ্ঠানে সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ফজলুল হককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন চ্যানেল আই এর কক্সবাজার স্টাফ রিপোর্টার সরোয়ার আজম মানিক। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই।
দইয়ের রাজধানী বগুড়া প্রায় ১৫০ বছর আগে শেরপুর উপজেলার ঘোষ সম্প্রদায়ের হাতে শুরু, তারপর সেই দই তৎকালীন নবাব বাড়ি থেকে শুরু করে ব্রিটিশ গভর্নরের ডিনার টেবিল পর্যন্ত পৌঁছে যায়। সারা দেশেই বগুড়ার দইয়ের অন্যরকম কদর। দেশীয় ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় দই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বগুড়া শহরের সূত্রাপুর এলাকার এই কারখানায় চলছে দই তৈরির প্রক্রিয়া। কারিগরের দক্ষতা, মাটির হাড়ি আর ঐতিহ্যের গন্ধ মিশে তৈরি হচ্ছে বগুড়ার বিখ্যাত দই। এই জিনিসটা আমরা সাদা বা ছাই করা হয়, এটা যৌতুক দ্রুতভাবে জাল দেওয়া হয়, যার জন্য আমাদের এই কালারটা ফুটে ওঠে। প্রতিদিন কত লিটার দুধ কালেকশন হয়, নিজেরা করেন? 400 লিটার 500 লিটারের মতো কাপ। কি সংখ্যক হাড়ির দই হয় এখানে? 1500-2000 পিস দই তৈরি হয়। এই দুধটা কতক্ষণ জাল দেওয়া হবে? এই দুধটা আপনার প্রায় 4-4.5 ঘন্টা জাল দিতে হয়। উদ্যোক্তারা বলছেন গুণগত মান ঠিক রেখে তারা দইয়ের ভিন্ন ভিন্ন স্বাদ এনেছেন বাজারে। তবে রপ্তানির জন্য দরকার সরকারের পৃষ্ঠপোষকতা। ভ্যাটের স্ল্যাব বৃদ্ধির কোনো প্রয়োজন নেই। ভ্যাটটা যদি সঠিকভাবে আদায় করা যায়, ভ্যাটের পরিধি যদি বাড়ানো যায়, এখনো অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে এনরোলই করা হয়, যারা নির্বিঘ্নে ভ্যাট ছাড়াই ব্যবসা করে যাচ্ছে। আদায়ের দিকে বা করের পরিধি বাড়ানোর দিকে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ। ইতিমধ্যে বগুড়ার দই পেয়েছে ভৌগোলিক নির্দেশক সনদ। এবার স্বপ্ন বিশ্বজয়ের। 100 বছরেরও বেশি সময় ধরে বগুড়ার দই আমাদের কাছে ভিন্ন রকমের এক ঐতিহ্যের স্বাদ। সময়ের সাথে সাথে বিকশিত এই শিল্প সরকারের পৃষ্ঠপোষকতায় আরো সমৃদ্ধ হোক, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এর শুদ্ধতা। বগুড়া সূত্রাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী। আমরা যাচ্ছি তার কাছে। আরিফ। তামিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতেই বাংলাদেশ ক্রিকেটের আপডেট। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল বলেছেন, যদি কেউ তার নিজের জেলার ক্রিকেট উন্নয়ন করতে না পারেন তাহলে ক্রিকেট বোর্ডে আসার প্রয়োজন নেই। জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে চমক হিসেবে যোগ দেন তামিম ইকবাল খান। জেলা ও বিভাগের প্রতিনিধি হয়ে আসা অনুষ্ঠানে ক্রীড়া সংগঠকদের অনুরোধ করেন তামিম। বলেন, যারা ক্রিকেট বোঝেন, যাদের স্বপ্ন আছে ক্রিকেটকে এগিয়ে নেয়ার, কেবল তারাই নির্বাচিত হয়ে বিসিবিতে আসবেন। বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন, ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান, জেলা বিভাগকে ভুলে যান। এইভাবে করে যদি আমরা ট্রিট করি, এই জেলা বিভাগ থেকে কিন্তু ডিরেক্টর হচ্ছেন, এই জেলা বিভাগ থেকেই কিন্তু ওনারা পলিসি মেনটেন করতেছেন, বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোকরে ক্রিকেট বোর্ডে আসা। তামিমের পর প্রসঙ্গ সাকিব। রাজনীতিতে নাম লেখানোই কাল হয়েছে সাকিব আল হাসানের। আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিবকে নিয়ে কথা বলেন বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনীতিতে যোগ দেওয়ার ঠিক আগে আগে সাকিবের সঙ্গে কথা হয়েছিল তার, এবং দেশসেরা অলরাউন্ডারকে সে সময় রাজনীতির বিষয়ে একটি ছোট্ট দিক নির্দেশনা দিয়েছিলেন মেজর হাফিজ। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। সামরিক বাহিনীর এক কর্মকর্তা আমার পরিচিত, আমার বাসায় নিয়ে এসেছিল। তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবে না। তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এটা হবে, ওইটা হবে, এমপি তো হবেই। সে চুপচাপ করে তারপর খানিকক্ষণ পরে চলে গেল। যদি সে আমার কথা শুনতো এবং এইভাবে রাজনীতিতে না যেত, এই ধরনের আমি দামি ইলেকশনের মধ্যে না যেত, আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে।
এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলছেন তার বিপক্ষে অপপ্রচার ছড়ানো হচ্ছে। এর জন্য তিনি বোর্ড সভাপতি হতে আগ্রহী এমন মানুষদের দিকে আঙুল তুলেছেন। ফারুক বলেছেন বিগত সরকারের কারো সাথেই তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আসন্ন ভারত সিরিজ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হলেও বিসিবি প্রেসিডেন্ট বলছেন সিরিজটি এখনও অফিসিয়ালি বাতিল হয়নি। এই জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে, তো তারা হতে পারে। এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না ভালো কাজগুলো নিচে পড়ে যায় অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে। ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনারি তৈরি হয়ে গেছে। আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, নতুন সরকার যদি আমাকে দেখে যদি বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না। ক্রিকেটের আরো খবর, শ্রীলঙ্কাকে তাদের মাঠে 146 রানের বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। 6 ম্যাচের ওয়ানডে সিরিজে আজিজুল হাকিমের দল এগিয়ে গিয়েছে 3-1 ব্যবধানে। চলতি সিরিজে দ্বিতীয়বারের মতো দুর্দান্ত সেঞ্চুরি করে জয়ের নায়ক ওপেনার জাওয়াদ আবরার। কলম্বোয় আবরারের 115 বলে 113 রানের ইনিংসের সাথে রিজান হোসেনের 77 বলে 82 রানের আরেকটি ইনিংসে 8 উইকেট হারিয়ে 336 রান করে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। জবাব দিতে নেমে জুনিয়র টাইগারদের দারুণ বোলিংয়ে 190 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দল। স্বাগতিকদের অধিনায়ক ভিমাত দিনসারা সর্বোচ্চ 66 রান করেন। বাংলাদেশের আল ফাহাদ নেন 3 উইকেট। সঞ্জিদ ও ক্যাপ্টেন আজিজুল পেয়েছেন 2টি করে উইকেট। সিরিজের বাকি 2 ম্যাচের একটি জিতলেই সিরিজ জিতবে যুব টাইগাররা। 5 ও 8 মে হবে সিরিজের শেষ 2টি ম্যাচ। দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি, তাও 3 ম্যাচের 2টা। সো এটা মানে খুব ভালো লাগছে। আমার জন্য টিম জিততে পেরেছে, আমার একটা কন্ট্রিবিউশন ছিল। সো এটার জন্য অনেক হ্যাপি। নেক্সট টার্গেট ইনশাআল্লাহ আমাদের ওয়ার্ল্ড কাপ আছে সামনে। সো আমাদের টিমটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যালেন্সড অনেক, ব্যাটিং ওয়াইজ, ফিল্ডিং ওয়াইজ, বোলিং ওয়াইজ। সো আশাবাদী আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। ঢাকার ফুটবল প্রতিভা খুঁজে পেতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফ্লায়ার্স স্পোর্টস ও গ্রোয়িং আপ ক্লাবের যৌথ উদ্যোগে চলছে ঢাকাস রাইজিং স্টার্স ফুটবল টুর্নামেন্ট। অনূর্ধ্ব 12 ও অনূর্ধ্ব 14 2 ক্যাটাগরিতে হচ্ছে টুর্নামেন্টটি। ফোর্টিস জলশিরি মাঠে অনূর্ধ্ব 12-র 2টি সেমিফাইনাল হয়েছে আজ। প্রথম সেমিফাইনালে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাকে 8-0 গোলে হারিয়েছে মিরপুর স্কলাস্টিকা স্কুল। 5 গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ফাহমি। দ্বিতীয় সেমিফাইনালে আগা খান স্কুলকে 4-2 গোলে হারিয়েছে স্যার জন উইলসন স্কুল। জোড়া গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আর1। শুক্রবার ফাইনালে স্কলাস্টিকা স্কুলের মুখোমুখি হবে স্যার জন উইলসন স্কুল। Obviously give our best, win or lose, but we will inshallah bring this trophy home to SRM. এখান থেকে প্লেয়াররা ক্যান লার্ন প্রফেশনালিজম ফ্রম আ ভেরি ইয়াং এজ, আন্ডার 8, 10, 12 থেকে শিখে তো তোরা বড় হয়ে এই প্রফেশনালিজমটা ওদের ক্যারিয়ার হোক, প্রফেশনাল লাইফ হোক, যেখানে হোক, দে ক্যান টেক ইট ফরওয়ার্ড। দর্শক, এর সাথে শেষ করছি আজকের আই স্পোর্টস। ফিরছি তামিনার কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার অভিশাপে কৃষক জনতার দিন যায় নাভিশ্বাসে। প্রতিবাদে কৃষক উৎপাদন ও বাজার ব্যবস্থা সংস্কার দাবি নিয়ে মুক্ত আলোচনা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে মুক্ত আলোচনায় অংশ নেন কৃষি খাতের বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন জেলার কৃষকরা। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ডক্টর এম শমশের আলী। পরিবেশসম্মতভাবে টেকসই কৃষি খাতের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং পাট ও পাটজাত পণ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সার, বীজ, কীটনাশকের দাম কমালে উৎপাদন খরচ কমে আসবে। মুক্ত আলোচনায় বিগত সরকারের সময়ে কৃষি খাতে অধিকার বঞ্চিত কৃষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আপনি যে কোনো একটা রিটেলারকে জিজ্ঞেস করেন, সে বলবে আমি এতে 1 টাকা লাভ করছি কেজিতে। কিন্তু ওইখানে গিয়ে আপনি দেখেন ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে। তা আপনি আগে বললেন আগে তো লোকজন অনেক বেশি চাঁদা দিত, তাহলে এখন কেন চাঁদাটা বন্ধ করা যাচ্ছে না? কিসের জন্যে? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই চাঁদা যদি বন্ধ হয় তাহলে কৃষক তার ন্যায্য জিনিসটা ভালো করে পাবে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে।
গাজায় 2 মাস ধরে ত্রাণ সহায়তার সব প্রবেশপথ বন্ধ। পুষ্টিহীনতা, পানি শূন্যতায় আরও এক শিশুর মৃত্যু। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো পরের সংবাদগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারা সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাত দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করতে চায় তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না। শনিবার বিকেলে নরসিংদীর পলাশ বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিক দল পলাশ ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটি আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে তিনি এই কথা বলেন। সারা দেশে বিগত সরকারের সময়ে শিল্প খাতে দুর্নীতি, লুটপাট এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন মঈন খান। এই সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন সহ বিভিন্ন ইউনিয়ন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংস্কার কোনো স্থির বিষয় নয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কার করব, আগামীতে সেটাকে আবার হয়তো পুনঃসংস্কার করতে হবে এবং এটাই সংস্কারের নিয়ম, এটাই সংস্কারের ধর্ম। কাজে কেউ যদি বলে আমি আগে সংস্কার করব পরে অন্য কিছু করব, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আজাদের সম্পাদক এম.এ. মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডাক্তার রমিজউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাবেক লায়ন গভর্নর কামরুন মালেক সহ অন্যরা। রাজধানীর একটি হোটেলে বেসরকারি মাধ্যমে হজ যাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার হজ এজেন্সি ক্যাপলান ওভারসিজ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন হাবের সভাপতি সৈয়দ গুলাম সারওয়ার। সভা পরিচালনা করেন ক্যাপলান ওভারসিজের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাবেক সভাপতি এম.এ. মালেক। এই সময় হজ যাত্রীদের মক্কা ও মদিনায় কিভাবে নিয়মকানুন পালন করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। এবার সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর এআই প্রযুক্তির প্রভাবকে প্রতিপাদ্য করে বিশ্বজুড়ে দিবসটি পালন হচ্ছে। 1993 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় 3রা মেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি অব্যাহত হামলায় আরও 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার খান ইউনিসে বিমান হামলায় 17 জন ও বিভিন্ন জায়গায় ড্রোন হামলায় আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে 48 ঘণ্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 70 জনে। যুদ্ধ শুরুর পর প্রায় 52,500 মানুষ নিহত হয়েছেন। গাজার হাসপাতালে রান্তাসি নামে একটি শিশু পুষ্টিহীনতা ও পানি শূন্যতায় মারা গেছে। এ নিয়ে পুষ্টি ও পানি শূন্যতায় 57 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 2 মাসেরও বেশি সময় ধরে গাজার সব ধরনের ত্রাণ সহায়তা প্রবেশপথ বন্ধ রেখেছে ইসরায়েলি সেনারা। মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আজ থেকে প্রদর্শন হচ্ছে নতুন নাটক ফুলপুর। শহরের চাকচিক্য আর ক্যারিয়ারের দৌড়ে না ছুটে গ্রামের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর কাহিনী নিয়ে এই নাটক। পরিচালনা করেছেন মোস্তফা খান শিহান, অভিনয় করেছেন রিয়া মনি এবং আরশ খান। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে রয়েছে কৃষি সংবাদ। মাগুরায় উঠতে শুরু করেছে চলতি বোরো মৌসুমের ধান। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় ৩৯,৩৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যেখান থেকে ১,৩৭,১৪৫ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। প্রকৃতি সংবাদ। ধলাই নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে মৌলভীবাজারের কমলগঞ্জের অর্ধশত গ্রামের মানুষের। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার না হওয়ায় তীব্র ভাঙনে বসত ভিটা হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে নানা জটিলতার কারণে বাঁধ সংস্কারে কোনো প্রকল্পই গ্রহণ করা হয়নি। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানীতে বিটিআই সামার সেলস কার্নিভাল হয়েছে। দিনভর চলা অনুষ্ঠানে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল নানা চমক। কার্নিভালের মূল আকর্ষণ হিসেবে বিটিআই ঢাকার বিভিন্ন লোকেশনে একই সাথে 20টি নতুন রেসিডেন্সিয়াল প্রজেক্ট উদ্বোধন করা হয়। অত্যাধুনিক নকশা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসা এসব প্রকল্প ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বিনিয়োগের সুযোগ, আর্কিটেকচার ধারণা, ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিটিআই এর হোম লোন পার্টনার ছাড়াও রিয়েল এস্টেট সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবাও উপস্থাপন করা হয়। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খনন শুরু করেছে বিএনপি। অন্য থানা ওয়ার্ড বিএনপিকেও উদ্যোগ নেওয়ার আহ্বান। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই। এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা? এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন ভিম লিকুইড মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই। এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা? এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। বিদেশে বসেই ব্যাংকিং করুন দেশে নেক্সাস পে দিয়ে। বিদেশে থেকে বিদেশি মোবাইল নাম্বার দিয়ে নেক্সাস পে রেজিস্ট্রেশন করে অথবা আগেই রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশি নাম্বার ব্যবহার করে প্রয়োজনীয় ব্যাংকিং করুন নিমিষেই। রেজিস্ট্রেশনের জন্য অ্যাপল অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নেক্সাস পে। নেক্সাস পে মানে সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।
বিদেশে বসেই ব্যাংকিং করুন দেশে নেক্সাস পে দিয়ে। বিদেশে থেকে বিদেশি মোবাইল নাম্বার দিয়ে নেক্সাস পে রেজিস্ট্রেশন করে অথবা আগেই রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশি নাম্বার ব্যবহার করে প্রয়োজনীয় ব্যাংকিং করুন নিমিষেই। রেজিস্ট্রেশনের জন্য অ্যাপল অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নেক্সাস পে। নেক্সাস পে মানে সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ওগো, এখনো রেডি হওনি? এত কঠিন তেল চর্বি ভিজিয়ে পরিষ্কার করতেও তো সময় লাগবে। এখন কঠিন তেল চর্বি দূর হবে অল্প সময়েই। নতুন ভিম বার আছে না, এর 100 লেবুর শক্তি কঠিন থেকে কঠিনতম তেল চর্বি দূর করে অল্প সময়ে। তুমি রেডি হওনি? নজর কাড়া শাইনের জন্য নিউ সানসিল্ক বোতলে এখন 50 টাকা ছাড়। রুই মাছ ভাজা, কিন্তু এই তেল চর্বি একবার ধুলে পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি আর একবার তুমি। ডান। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তুমি। আরে তেল চিটচিটে ভাব গায়েব। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। চলুন যাওয়া যাক পরবর্তী আয়োজনে। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি শুরু করেছে বিএনপি। কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই সময় শহরের অন্যান্য থানা ও ওয়ার্ড বিএনপিকে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরের অধিকাংশ খাল নালা দখল এবং ভরাটের কারণে একটু বৃষ্টিতেই ডুবে যায় শহরের নিচু এলাকা। এমন পরিস্থিতিতে নাজির খাল ও কালীছড়া খাল নিজস্ব অর্থায়নে খনন কর্মসূচি শুরু করেছে কাঠটলি বিএনপি। আমরা ফান্ড কালেক্ট করে আমরা প্রায় 1 কোটি টাকার উপরে এই দুইটা খাল আমরা খনন করব ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে। পাহাড় কাটা বন্ধ করতে হবে, খাল খনন কর্মসূচি অব্যাহত রাখতে হবে, পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে হবে। ফেসিবাদ সরকার এই চট্টগ্রামের সমস্ত খাল নালা নর্দমা ভরাট করে দিয়ে মার্কেট নির্মাণ করেছে। কর্মসূচি উদ্বোধন করে শহরের জলাবদ্ধতা নিরসনে দখল হওয়া সকল খাল নালা উদ্ধারে মেয়রের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। তাহলে চট্টগ্রামবাসীর পানি নিষ্কাশনের সমস্যা, খালের দুপারে মানুষের যে বসবাস করে চট্টগ্রামে, সেটা আমরা ফিরিয়ে আনতে হবে। চট্টগ্রাম সিটি মেয়র বলেছেন, জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে অভিযান অব্যাহত থাকবে। আমরা বদ্ধপরিকর জনগণের দুর্ভোগ লাঘবের জন্য, জলাবদ্ধতা দূর করার জন্য যা যা করার আমরা খাল উদ্ধার, নালা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ আমরা করব এবং সে অভিযান চলতে থাকবে এবং আমরা চট্টগ্রামবাসীকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি এবং একটা সেফ সিটি আমরা ইনশাল্লাহ উপহার দিই। আগামী 1 মাসের মধ্যে খাল দুটি খনন সম্পন্ন হবে বলে আশা করছেন স্থানীয়রা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। জনকক্ষ পরিষদ বাংলাদেশ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের নেতারা জানিয়েছেন, দেশের জনগণের ভাবনা, অভিজ্ঞতা ও যৌক্তিক চাহিদাকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে নিয়ে আসার লক্ষ্যে তারা কার্যক্রম চালাবেন। এর মাধ্যমে জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা চালানোর কথা জানিয়েছেন জনকক্ষ পরিষদ। কারিগরি শিক্ষার্থীদের সংস্কারের যৌক্তিক দাবির সাথে একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে 6 দফা দাবি নিয়ে কমিটির সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে মতামত জানানো হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, কারিগরি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশের স্বপ্ন অসম্পূর্ণ। এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইং এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে পাটোয়ারি আরও বলেন, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব গঠনের লক্ষ্যে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্রুত কারিগরি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কমিটি গঠন করে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
চট্টগ্রামের হালিশহর থানার ডগির খান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় 4 কোটি 15 লাখ টাকা মূল্যের মদের চালান আটক করেছে কোস্টগার্ড। সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানিয়েছে 1056 ক্যান বিয়ার, 1161 বোতল বিদেশি মদ ও 4 বোতল টুইন ভ্যালি অলিভ অয়েল উদ্ধার করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজারের কাছে চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস থেকে 8টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। সেই সময় পাচারের সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়। ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন হয়েছে। রাজধানীর গুলশানে কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল কাউসার। কেন্দ্রীয় এবং দেশের সব জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। বক্তারা সহিংসতা নয়, প্রকৃত ইসলাম চর্চার মাধ্যমে ছাত্র সমাজকে কল্যাণের পথে থাকার আহ্বান জানান। সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ মুক্ত করারও আহ্বান জানানো হয়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই সবশেষ আয়োজনগুলো। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর 10ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। রাজধানীর আজিমপুর কবরস্থানে শ্রদ্ধা জানান বিএনপি নেতা হামিদুর রহমান হামিদ ও অন্যরা। এই সময় তারা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। গুলশানের পর এবার রাজধানীর নিকুঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করেছে এলাকাবাসী। গত বুধবার নিকুঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করার জেরে অটোরিকশা বন্ধের উদ্যোগ নেয় স্থানীয়রা। এলাকাবাসী জানান অনিরাপদ এই যানের বৈধ কাগজপত্র ও প্রশিক্ষণ না থাকা এবং অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তাই স্থায়ীভাবে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এছাড়া রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি যৌথ অভিযান শুরু করার পরিকল্পনা নিয়েছে। এবার রয়েছে খেলার খবর। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিল দাবিতে 23শে মে দেশজুড়ে হেফাজতের বিক্ষোভ। কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে না নেয়ার ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে জামায়াতে ইসলামীর তাগিদ। জেলা ও মহানগর আমির সম্মেলনে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। মানবিক করিডোর বিষয়ে জনগণ কিছুই জানে না বলে বিএনপির অভিযোগ। গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও সংগ্রাম করে যেতে হবে বলে মন্তব্য। কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের অভ্যর্থনা জানানোর আহ্বান। এবং বগুড়ায় দইয়ের ঐতিহ্যে ডেইরি শিল্পের বিকাশ। দেশীয় ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।